আজকের টপিকে যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটা অত্যন্ত বিপজ্জনক একটা রোগ। যে মানুষের ক্ষেত্রে রোগটি হয় তার জীবন মৃত্যুর প্রশ্ন এসে দাঁড়ায় এবং তার সাধারণ জীবন প্রায় দুর্বিষহ হয়ে ওঠে। এরকমই একটা রোগ হচ্ছে ব্রেন স্ট্রোক। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটিতে ব্রেন স্ট্রোক কী, তার লক্ষণ কী, ব্রেন স্ট্রোক হলে কী করণীয়, ব্রেন স্ট্রোকের প্রতিরোধের উপায় কী, সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের রোগ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো ব্রেন স্ট্রোক কী? আমাদের ব্রেনে ব্রেন সেল বা নিউরন থাকে। এই ব্রেন সেল বা নিউরনগুলি স্বাভাবিকভাবে কাজ করার জন্য নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং পুষ্টি গ্রহণ করে। কোথা থেকে গ্রহণ করে? আমাদের মস্তিষ্কে যে রক্ত সরবরাহ হয় সেখান থেকে। যদি কোনো কারণে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটে বা বিঘ্নিত হয়, সেক্ষেত্রে কী হয়, এই নিউরনগুলি আর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বা পুষ্টি পায় না, ফলে মস্তিষ্কের সেই অংশের নিউরনগুলি নষ্ট হয়ে যায়। এক কথায় নিউরনগুলি মৃত্যু ঘটে। এই অবস্থাটাকে বলা হয় ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক দু ধরনের, একটা হচ্ছে রক্তক্ষরণজনিত স্ট্রোক বা হেমারেজিক স্ট্রোক, আর একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। তো রক্তক্ষরণজনিত স্ট্রোক বা হেমারেজিক স্ট্রোক কী কারণে হয়? রক্তক্ষরণজনিত স্ট্রোক বা হেমারেজিক স্ট্রোকের মেন কারণ সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। তো যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার আছে সেই সব রোগীদের যদি হাই ব্লাড প্রেশার ঠিকঠাকভাবে কন্ট্রোল না হয়, বা সে যদি প্রেশারের ওষুধ নিয়মিতভাবে সেবন না করে থাকে, নিজের খেয়াল খুশি মতো অফ অন করে থাকে, সেক্ষেত্রে কী হয়, প্রেশারটা হঠাৎ অনেকটাই বেড়ে যায়। তার ফলে কী হয়, আমাদের মস্তিষ্কের ভেতরে যেসব রক্তবাহগুলি আছে সেটা ফেটে যায়। ফেটে যাওয়ার দরুন প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বাঁধে। এইভাবে রক্তক্ষরণজনিত স্ট্রোকটা হয়। ইসকেমিক স্ট্রোক কী হয়, যারা ফ্যাট জাতীয় খাবার বেশি খায় বা ধূমপান করে বা শরীরে লিপিডের পরিমাণ বেশি, সেই সব ক্ষেত্রে কী হয়, রক্তবাহের ভেতরের দিকে ফ্যাট জমতে চর্বি জমা হয়। চর্বি জমতে জমতে একটা সময় কী হয়, রক্তবাহটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এবার রক্তবাহ যদি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মস্তিষ্কে আর রক্ত সরবরাহ হচ্ছে না। রক্ত সরবরাহ না হওয়ার জন্য কী হচ্ছে, নিউরনগুলি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন অথবা পুষ্টি পাচ্ছে না, তার ফলে নিউরনগুলি ড্যামেজ বা নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে ইসকেমিক স্ট্রোকটা হয়। শীতকালে স্ট্রোক কিন্তু বেশি দেখা যায়। তার কারণ কি? শীতকালে ঠান্ডা আমাদের যে শরীরে রক্তবাহ থাকে সেগুলো গ্রীষ্মকালে কি ডায়ালেট হয়, কিন্তু শীতকালে কনস্ট্রিক্টেড বা সংকুচিত হয়। শীতকালে রক্তবাহগুলি কনস্ট্রিক্টেড হওয়ার জন্য কী হয়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এই ব্লাড প্রেশার বাড়ার জন্য শীতকালে কিন্তু স্ট্রোক বেশি হয়। আর এক ধরনের স্ট্রোক আছে যেটাকে আমরা বলি মিনি স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। মিনি স্ট্রোক কি? মিনি স্ট্রোক সাধারণত 15 সেকেন্ড থেকে 24 ঘন্টার মধ্যে স্থায়ী হয়। মিনি স্ট্রোক যখন হয় ঠিক তার 1 ঘন্টা পর থেকে কিন্তু স্ট্রোকটা অটোমেটিক রিজলভ হয়ে যায়। মিনি স্ট্রোক কীভাবে বুঝবেন? হয়তো আপনি বসে আছেন বা শুয়ে আছেন, হঠাৎ করে আপনার কোনো একটা দিক কোনো একটা হাত দুর্বল হয়ে গেল বা অবশ বা ঝিনঝিন হয়ে গেল, কিন্তু দেখা গেল সেটা 24 ঘন্টার মধ্যেই অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিনি স্ট্রোক। মিনি স্ট্রোক কিন্তু এই ইসকেমিক স্ট্রোক বা হেমারেজিক স্ট্রোকের একটা ওয়ার্নিং সাইন। তাই কখনো যদি মিনি স্ট্রোক হয় তাহলে আপনি কিন্তু ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ করবেন, যাতে সেই মিনি স্ট্রোক পরবর্তীকালে হেমারেজিক স্ট্রোক বা ইসকেমিক স্ট্রোকে পরিণত না হয়। তো ব্রেন স্ট্রোকের লক্ষণগুলি কী? ব্রেন স্ট্রোকে সাধারণত 3 ধরনের লক্ষণ দেখা যায়। একটা হচ্ছে ফেসিয়াল ড্রপিং। এখানে কি হয়, ফেসের একদিক ঝুলে যায় বা ফেসের একদিকের চোখ বেঁকে যায়। পেশেন্টকে আপনি যদি হাসতে বলেন, পেশেন্ট ঠিকমতো হাসতে পারবে না। হাসার সময় পেশেন্টের ঠোঁটের এক কোণ বেঁকে যাবে। দ্বিতীয় হচ্ছে আর্ম ড্রিফট। এখানে কি হয়, পেশেন্টের একদিকের হাত উইকনেস বা অবশ হয়ে যায়। কখনো কখনো পেশেন্টের দুদিকের হাত দুর্বল বা অবশ হয়ে যায়। তৃতীয় হচ্ছে স্পিচ ডিফিকাল্টি। এখানে কি হয়, পেশেন্টের কথা অস্পষ্ট বা কথা জড়িয়ে যায়। কখনো কখনো পেশেন্ট কথা একদম বলতে পারে না, যেটাকে আমরা বলি অ্যাফাসিয়া, বা আমরা যেটা বলছি সেই কথা পেশেন্ট বুঝতে পারে না, অর্থাৎ পেশেন্ট ডিসওরিয়েন্টেড থাকে। হেমারেজিক স্ট্রোকের ক্ষেত্রে এই লক্ষণগুলি দেখা যায়, সাথে
প্রচণ্ড মাথা ব্যথা এবং বমি বমি ভাব বা বমি হওয়া এই লক্ষণগুলিও দেখা যায়। কোনো মানুষের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক হলে কী করণীয়? কারোর ক্ষেত্রে ব্রেন স্ট্রোক যদি হয় তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে পৌঁছানো মাত্রই তার ব্লাড প্রেশার, পালস রেট, অক্সিজেন স্যাচুরেশন এবং সিবিজি চেক করতে হবে। অক্সিজেন স্যাচুরেশন যদি 94%-এর কম হয় তাহলে তাকে মোয়েস্ট অক্সিজেন ইনহেলেশন দিতে হবে। সিবিজি চেক করে যদি দেখা যায় পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া আছে সেক্ষেত্রে ডেক্সট্রোজ ফ্লুইড দিতে হবে। যদি হাইপারগ্লাইসেমিয়া থাকে সেক্ষেত্রে এনএস দিতে হবে এবং প্রয়োজনে ইনসুলিন দিতে হতে পারে। রোগীকে প্রাথমিক কেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিটি স্ক্যান করতে পাঠাবো। সিটি স্ক্যানের উপর ভিত্তি করে আমরা জানতে পারি যে পেশেন্টটার হেমারেজিক স্ট্রোক না ইসকেমিক স্ট্রোক হয়েছে। যদি হেমারেজিক স্ট্রোক হয় তাহলে সিটি স্ক্যান রিপোর্টে কী দেখা যাবে? ব্রেনে সাদা সাদা দাগ দেখা যাবে। যদি ইসকেমিক স্ট্রোক হয় তাহলে যে অংশে ইসকেমিক স্ট্রোক হয়েছে ব্রেনের সেই অংশটি কালো বা ধূসর বর্ণের হয়ে যাবে। যদি ইসকেমিক স্ট্রোক হয় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট মডালিটি কেমন হবে? ইসকেমিক স্ট্রোকটা কিসের জন্য হচ্ছে? আমাদের রক্তবাহের ভিতরে চর্বি জমা হচ্ছে, তার ফলে রক্তবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং রক্ত সরবরাহ হচ্ছে না। তাহলে আমাদের ইসকেমিক ট্রিটমেন্টের মটো হবে যে অ্যাথেরোস্ক্লেরোসিস বা থ্রম্বাস হয়েছে সেটাকে রিজলভ করা। এর জন্য আমরা অ্যান্টিপ্লেটলেট মেডিসিন যেমন ট্যাবলেট অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল দেব। লিপিড কমানোর জন্য আমরা রোজোভাস্ট্যাটিন বা অ্যাটোরভাস্ট্যাটিন দেবো। পেশেন্ট যদি ডিসওরিয়েন্টেড থাকে বা আনকনসিয়াস থাকে বা সিটি স্ক্যান রিপোর্টে যদি দেখা যায় যে ইডিমা হয়েছে সেক্ষেত্রে আমরা ইনজেকশন ম্যানিটল দেব। অনেক সময় কী হয়, আমরা পেশেন্টকে থ্রম্বোলাইটিক এজেন্ট দিই, সেটা কি ইনজেকশন স্ট্রেপ্টোকাইনেজ বা ইনজেকশন রিটেবলেজ। পেশেন্টের ব্লাড প্রেশারও কমাতে হয়। ব্লাড প্রেশার কখন কমাবো? যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 220-র বেশি হয় বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120-র বেশি হয় তবে আমরা ব্লাড প্রেশার কমাবো এবং ব্লাড প্রেশারটাকে আমরা ধীরে ধীরে কমাবো। এখানে একটা কথা বলতে চাই, যাদের ক্ষেত্রে স্ট্রোক হয়ে গেছে বা পরবর্তীকালে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কী হয়, ব্লাড প্রেশারটা সবসময় 130/80-র নিচে কন্ট্রোল করতে হয়। কিন্তু অ্যাকিউট কন্ডিশনে প্রেশার 220 বা ডায়াস্টোলিক প্রেশারটা 120-র বেশি না হলে প্রেশার কমাবো না। তার কারণ কি, স্ট্রোকের ক্ষেত্রে যে ব্লাড প্রেশারটা দেখা যায় সেটা রিঅ্যাক্টিভ হাইপারটেনশন। এই প্রেশারটাকে যদি আমি হঠাৎ করে কমিয়ে দিই তাহলে কি হয়, পেশেন্টের অবস্থা আরও সংকটপূর্ণ হয়ে যায়। সিটি স্ক্যানে যদি হেমারেজিক স্ট্রোক ধরা পড়ে তাহলে কী করতে হবে? পেশেন্টটাকে তৎক্ষণাৎ নিউরোসার্জনের কাছে রেফার করতে হবে, কারণ মাথার ভিতরে যে রক্ত জমাট বেঁধে আছে সেটাকে অপারেশন করে বের করতে হবে। এবার মাথার ভিতরে রক্ত জমাট বেঁধে থাকলে পেশেন্টের খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে, তাই পেশেন্টের যাতে খিঁচুনি না হয় সেই জন্য আমরা আগে থেকে ইনজেকশন ফেনিটোইন বা এপটোইন অথবা ইনজেকশন লেভোটিরাজিটাম দেবো। পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে বা পেশেন্টের ব্রেনের ভিতরে যদি ইডিমা হয় সেক্ষেত্রে আমরা ইনক্রিজড ক্রেনিয়াল প্রেশারটাকে কমানোর জন্য ইনজেকশন ম্যানিটল দেব। পেশেন্টের ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার 220 বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120-র বেশি হয় সেক্ষেত্রে আমাদেরকে ব্লাড প্রেশারটাকে কমাতে হবে। এক্ষেত্রে ব্লাড প্রেশার কমানোর জন্য আমরা ইনজেকশন ল্যাভেটালল বা নিকার্ডিয়া ইউজ করব। পেশেন্টের ক্ষেত্রে লিপিড কমানোর জন্য অ্যাটোরভাস্ট্যাটিন বা রোজোভাস্ট্যাটিন দেব। এক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, হেমারেজিক স্ট্রোকের ক্ষেত্রে কখনোই অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল বা স্ট্রেপ্টোকাইনেজ বা রিটেবলেজ ইউজ করা যাবে না। এগুলো ইউজ করলে পেশেন্টের রক্তক্ষরণ আরও বেড়ে যাবে, ফলে পেশেন্টের কন্ডিশন আরও ওর্স্ট হয়ে যাবে। হসপিটাল থেকে ডিসচার্জের পর ব্রেন স্ট্রোকের রোগীদের কী কী করণীয়? ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা কী দিই? ইকোস্প্রিন এভি দিই। এই ট্যাবলেটটা প্রতিদিন রাত্রিবেলা একটা করে খেতে হবে। হাই ব্লাড প্রেশার থাকলে প্রেশার কমানোর যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধগুলো নিয়মিতভাবে সেবন করতে হবে। নিজের খেয়াল খুশি মতো এ ওষুধ অফ অন করা যাবে না। সুগার থাকলে সুগারের ওষুধ নিয়মিতভাবে সেবন করতে হবে। এই মেডিসিনগুলো চলবে, সঙ্গে পেশেন্টের ফিজিওথেরাপি করতে হবে। যদি পেশেন্টের কথা জড়িয়ে যায় বা অস্পষ্ট হয় সেক্ষেত্রে স্পিচ থেরাপি করতে হবে। যদি আপার লিম্বে অর্থাৎ হাতে দুর্বল বা অবশ দেখা যায় সেক্ষেত্রে আপার লিম্ব এক্সারসাইজ করতে হবে। যদি মুখের এক পাশ ঝুলে যায় বা মুখের এক পাশ বা চোখ বেঁকে যায় সেক্ষেত্রে ফেসিয়াল এক্সারসাইজ করতে হবে। হেমারেজিক স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে কী করতে হবে? হেমারেজিক স্ট্রোকের রোগীদের ক্ষেত্রেও সেম, শুধু এক্ষেত্রে ইকোস্প্রিন এভি ট্যাবলেট দেওয়া যাবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে হেমারেজিক স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে
যে প্রেশার কমানোর ওষুধ দিই সেটা জেনারেলি নিমোডিপিন দিই। এই ট্যাবলেটটা 60 পাওয়ারের হয়, এটা দিনে 4 বার খেতে হবে। তার সঙ্গে কী হতে হবে, এই হেমারেজিক স্ট্রোকের রোগীদেরকে কন্টিনিউ 1 মাস একদম বেড রেস্টে থাকতে হবে। তাহলে ব্রেন স্ট্রোক প্রতিরোধের উপায় কী? ব্রেন স্ট্রোক সাধারণত কোন কোন ক্ষেত্রে হয়? যারা হাই ব্লাড প্রেশারের রোগী বা ডায়াবেটিসের রোগী, যারা অবিজ, শরীরচর্চা করে না, ধূমপান করে, ফ্যাট জাতীয় খাবার বেশি খায়, তাদের ক্ষেত্রে হয়। তাহলে আমরা এইসব রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি কাট করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে। তাহলে প্রথমত কী হতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে, দেহের ওজন কমাতে হবে, ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে সরে থাকতে হবে। যারা ব্লাড প্রেশারের রোগী তাদের নিয়মিতভাবে প্রেশারের ওষুধ সেবন করতে হবে। নিজের খেয়াল খুশি মতো ওষুধ অন অফ করা যাবে না। অধিকাংশ ক্ষেত্রে কী হয়, হাই ব্লাড প্রেশারের রোগীরা অনিয়মিতভাবে মেডিসিন সেবন করে, তার ফলে কী হয়, রিবাউন্ড ফেনোমেনার জন্য প্রেশারটা হঠাৎ বেড়ে যায়, তখনই এই ইস্কেমিক স্ট্রোক বা হেমারেজিক স্ট্রোকগুলি দেখা যায়। যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে নিয়মিত ডায়াবেটিসের ওষুধ সেবন করতে হবে। যদি এইভাবে আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা প্রায় 30 থেকে 50% কমে যায়। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।